ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজ যে মুভির এক্সপ্লেনেশন আপনাদের সামনে নিয়ে এসেছি তার নাম অ্যান্টনি। এটি একটি মালায়ালাম মুভি। এক মেয়ে তার বাবার খুনির সাথে একই ঘরে থাকে, কিন্তু এর পিছনের কারণ জানলে আপনি চমকে উঠবেন। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো শুরু করা যাক এই মুভির কাহিনী। মুভির শুরুতে আমরা অ্যান্টনি নামের এক লোককে দেখতে পাই, যে রাতের অন্ধকারে জেভিয়ার নামের এক লোককে মেরে ফেলে। আসলে জেভিয়ারের চরিত্র খুব খারাপ ছিল। ওর নজর যে মেয়ের উপর পড়তো সে তার শ্লীলতাহানি করতে ছাড়তো না। এরপর আমরা আনমারিয়া নামের এক কলেজ স্টুডেন্টকে দেখতে পাই, যে ওই সময় কলেজের বক্সিং কম্পিটিশনে পার্টিসিপেট করছিল। আসলে আনমারিয়া ওদের কলেজের বক্সিং চ্যাম্পিয়ন ছিল। ওই কম্পিটিশনে সে এক বক্সারকে খুব বাজেভাবে মারছিল। আনমারিয়ার প্রবলেম হলো সে তার রাগটাকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না। ওই সময় ওর কাছে খবর আসে কাল রাতে ওর পিতা জেভিয়ারকে কেউ মেরে ফেলেছে। এই খবর শুনে সে তাড়াতাড়ি তার বাড়ি ফিরে আসে। ওর মা তার স্বামীর শোকে পাথরের মতো হয়ে বসেছিল। জেভিয়ার ওই টাউনের একটা গ্যাং লিডার ছিল, সাথে সাথে সে খুব পাওয়ারফুল লোকও ছিল। এই জন্য ওকে দেখতে অনেক লোকের ভিড় জমা হয়। এটা একটা মার্ডার কেস, এই জন্য পুলিশও ওখানে চলে আসে। কিছুক্ষণ পর চার্চের ফাদারও ওখানে আসে। এরপর আমরা লরেন্স নামের এক লোককে দেখতে পাই, যে আসলে জেভিয়ারের রিলেটিভ ছিল, আর সে জেভিয়ারের সাথে তার গ্যাঙ্গেই কাজ করত। দুজনে একসাথে অনেক ইললিগাল কাজ করেছে। জেভিয়ারের এক ভাইও আছে, তার নাম টারজন। সে ওই এলাকার এক খতরনাক দাগি আসামি। রিসেন্টলি সে কোয়েম্বাটুরে দুজন লোককে খুন করেছে। এই জন্য এই মুহূর্তে সে ওখানকার জেলে তার সাজা কাটছে। এক পুলিশ অফিসার বলে, টারজান যদি তার ভাইয়ের এই খবরটা শুনতে পায় তাহলে এই শহরে সে রক্ত বন্যা বইয়ে দেবে। ও কাউকে ছাড়বে না, শহরে দাঙ্গা ফাসাদ তৈরি হবে। জেভিয়ারের খুনের কেসে অ্যান্টনির জেল হয়ে যায়, কিন্তু কিছুদিনের মধ্যেই সে তার ইনফ্লুয়েন্সকে কাজে লাগিয়ে বেল পেয়ে যায়, আর জেল থেকে ছাড়াও পেয়ে যায়। ওর গ্যাংয়ের লোকেরা ওকে দেখে খুব খুশি হয়, কারণ ওরা ভাবে অ্যান্টনি জেভিয়ারের মতো এক জানোয়ারকে খুন করে কিছু ভুল করেনি। ওর কাছে কোনো মেয়েই সেফ ছিল না। এখনো মারা গেছে, শহরের মেয়েরা একটু শান্তিতে থাকতে পারবে। অ্যান্টনিও মনে করে সে জেভিয়ারকে খুন করে ঠিকই করেছে। এরপর অ্যান্টনি চার্চের ফাদারের সাথে দেখা করতে আসে। আসলে ওই ফাদার আর অ্যান্টনি ছোটবেলা থেকে বন্ধু ছিল। ফাদার তাকে বলে, তুমি এতদিন যা খুন করে এসছো তার কোনো আই উইটনেস ছিল না, কিন্তু জেভিয়ারকে খুন করার সময় তার স্ত্রী জেসি সেটা দেখেছে। আর সে পুলিশকে যদি এটা বলে দেয় তাহলে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ও আমাকে প্রাইভেটে এই কথাটা বলেছে। ওর স্বামী জেভিয়ার ওদের জন্য কিচ্ছু রেখে যায়নি, এই জন্য সে আমাকে বলেছে তুমি যদি তোমার 10 একর জমি আর ওই ফার্ম হাউসটা ওর নামে করে দাও তাহলে সে পুলিশকে কিচ্ছু বলবে না। সেটা এর জন্য চাইছে যাতে সে তার মেয়েকে ভালোভাবে পড়াতে পারে আর তার মেয়ের ভালোভাবে বিয়ে দিতে পারে। আমারও ওর প্রস্তাবটা ঠিকই মনে হয়েছে। এখন ওই অসহায় মেয়েটা তার মেয়েকে নিয়ে কোথায় যাবে? এটা জেভিয়ারকে মারার প্রায়শ্চিত্ত ভেবে নাও। তো অ্যান্টনিও ফাদারের এই কথাতে রাজি হয়ে যায়। পরের দিনই সে রেজিস্ট্রেশন অফিসে জেসির সাথে দেখা করে। তার ওই প্রপার্টি সে জেসির নামে করে দেয়। এরপর সে জেসিকে বলে, আমি তোমার স্বামীকে খুন করেছি, এজন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। ওই লোকটা একটা শয়তান ছিল, তাই আমি ওকে খুন করতে বাধ্য হয়েছি। জেসি তাকে বলে, এতে আমার কোনো আফসোস নেই, আমিও চেয়েছিলাম ওই শয়তানটা যত তাড়াতাড়ি এই পৃথিবী থেকে চলে যাক। এই বলে সে ওখান থেকে চলে যায়। আর আমরা দেখতে পাই অ্যান্টনির মনে জেসির জন্য একটা সফট কর্নার ছিল। যাই হোক, এরপর আমরা মায়া নামের এক মেয়েকে দেখতে পাই। আসলে সে একজন নার্স ছিল, আর সে কারো দেখভাল করার জন্য এই শহরে এসেছিল। শহরে এসেই সে অ্যান্টনির গাড়ির সামনে পড়ে যায় আর অ্যাক্সিডেন্টের হাত থেকে কোনোভাবে রক্ষা পায়। এরপর সে একটা বৃদ্ধ মানুষের বাড়িতে যায়। আসলে তাকে এই বৃদ্ধ মানুষটারই দেখভাল করতে হবে। এই লোকটা একসময় শহরের গডফাদার ছিল, কিন্তু বয়সের কারণে সে এখন ঠিকমতো চলাফেরাও করতে পারে না, অনেকটা দুর্বল হয়ে পড়েছে। তা সত্ত্বেও এই শহরের লোকেরা এখনো তাকে খুব মানত। সে মায়াকে দেখে বলে, এখনো পর্যন্ত সব বুড়ো নার্সগুলোই আসতো, এই প্রথম একটা 30 বছরের যুবতী আমার নার্স হয়ে এসেছে। মানে গডফাদার একটু মজা করতে ভালোবাসতো। অন্যদিকে অ্যান্টনি জানতে পারে লরেন্সের শালা সিমন জেসিকে নানাভাবে চাপ দিচ্ছে ওই 10 একর জমিটা তার নামে করে দেওয়ার জন্য। অ্যান্টনি লরেন্সের কাছে গিয়ে তাকে ধমকি দিয়ে চুপ করিয়ে দেয়, যাতে তার শালা সিমন জেসিকে আর কোনোভাবে বিরক্ত না করে। এরপর জেসি আর তার মেয়ে আনমারিয়া অ্যান্টনি দেওয়া ওই ফার্ম হাউসে খুব ভালোভাবেই দিন কাটাচ্ছিল। আনমারিয়া একটা ভালো কলেজে অ্যাডমিশনও পেয়ে যায়। একদিন জেসি কিছু জিনিসপত্রের জন্য বাজারে যায়। ওই সময় খুব বৃষ্টি হচ্ছিল। জেসি যখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তার বাড়ি ফিরে আসছিল, তখন সিমন তার হাতে ধরে বলে, জেভিয়ারের মৃত্যুর পর আপনি আমাদের বাড়িতে এলেন না কেন ভাবি? আমরা তো আপনার আত্মীয়, আমরা আপনার আর আপনার মেয়ের খুব ভালোভাবে দেখভাল করতাম,
কিন্তু আপনি আপনার স্বামীর খুনির সাথে সৌদা করে নিলেন, ওর দেওয়া ভিক্ষায় আপনারা দিন কাটাচ্ছেন, এসব ছেড়ে দিয়ে আপনি ফিরে আসুন। এই বলে সে জোর করে তার ভাবিকে জড়িয়ে ধরে। ওদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায় আর সিমন জেসির নানা গোপন জায়গায় হাত দিতে থাকে। জেসি তার হাত থেকে ছাড়া পাওয়ার জন্য অনেক চেষ্টা করে। এই ধস্তাধস্তিতে জেসি নিচে পড়ে যায়। তখনই একটা কারেন্টের তার ওর গায়ের উপর পড়ে যায়, যার জন্য জেসি ওখানেই মারা যায়। সিমন ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। সবাই ভাবে কারেন্টের শক লাগার জন্য জেসি মারা গেছে। আনমারিয়া তার মায়ের মৃত্যুতে খুব দুঃখ পায়। সে খুব একা হয়ে পড়ে। সে বুঝতে পারছিল না এরপর সে কোথায় যাবে, কাকে সে বিশ্বাস করবে। সিমন ফাদারের কাছে এসে বলে, আপনি একদম চিন্তা করবেন না, আনমারিয়াকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিন, আমরা খুব ভালোভাবে ওর দেখাশোনা করব। ফাদার ওকে বলে, এই চার্চে অনেক অনাথ ছেলেমেয়েরা আছে, ওকে 2 দিন ওখানে থাকতে দাও, তারপর ও নিজেই সিদ্ধান্ত নেবে যে ও কার সাথে থাকবে। এরপর ফাদার গডফাদারের সাথে দেখা করে। সে বলে, আমার সিমনের ব্যবহার ঠিক লাগছে না, সে আনমারিয়ার ফায়দা তোলার চেষ্টা করবে, আনমারিয়া ওর কাছে একদম সেফ থাকবে না, এই শহরে একজনের উপরেই আমার বিশ্বাস আছে। এই বলে সে অ্যান্টনিকে ডাকে। ফাদার অ্যান্টনিকে বলে, তুমি আনমারিয়ার গার্ডিয়ান হয়ে যাও। কিন্তু অ্যান্টনি সাম মানা করে দিয়ে বলে, ওর যদি আরো টাকার প্রয়োজন হয় আমি দিতে রাজি, কিন্তু আমাকে ওর দেখভাল করতে বলবেন না। ফাদার ওকে বোঝায়, তোমাকে ওর দেখভাল করতে হবে না, ও তো কলেজে পড়ে, শুধু কলেজের রেজিস্টারে তুমি ওর গার্ডিয়ান হিসাবে তোমার নামটা লিখিয়ে আসো। ফাদার আর গডফাদার অ্যান্টনিকে অনেক বুঝিয়ে ওকে আনমারিয়ার গার্ডিয়ান হতে রাজি করিয়ে দেয়। মায়া গডফাদারকে জিজ্ঞেস করে, অ্যান্টনি তো একটা গ্যাংস্টার আর সে আনমারিয়ার বাবা জেভিয়ারকে খুন করেছে, তাহলে আপনি ওকে আনমারিয়ার গার্ডিয়ান বানালেন কেন? গডফাদার অ্যান্টনির কাহিনী শোনায়। তখন অ্যান্টনির বয়স 19 বছর ছিল। অ্যান্টনি তার মা, বাবা আর 2 বোনকে নিয়ে খুব সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। অ্যান্টনির বাবা নারায়ণ নামের এক লোকের সাথে একটা বিজনেস শুরু করে, কিন্তু নারায়ণ অ্যান্টনির বাবাকে ধোঁকা দিয়ে পুরো বিজনেসটা তার নিজের নামে করে নেয়। অ্যান্টনির বাবা বদলা নেওয়ার জন্য পুলিশকে কিছু টাকা ঘুষ দিয়ে নারায়ণ ইলিগাল বিজনেস করছে বলে তাকে ফাঁসিয়ে দেয়। এতে নারায়ণও অ্যান্টনির বাবার উপর খুব রেগে যায়। সে ঠিক করে সে এর প্রতিশোধ নেবে আর সে পুলিশকে আরো বেশি টাকা দিয়ে ওদের পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে ওদের পরিবারকে শেষ করে দিতে বলে। সেই পরের দিন অ্যান্টনির বাড়িতে 3 জন লোককে পাঠিয়ে পুলিশ আর মিডিয়াকে ডেকে এমন সিন ক্রিয়েট করে যেন অ্যান্টনির মা আর তার 2 বোন ওদের বাড়িতে ভুলভাল কাজ করে। ওরা ওদের বাড়িতে দেহ ব্যবসা খুলেছে। লোক ওদের সম্পর্কে নানা রকম খারাপ কথা বলতে থাকে। ওদের পরিবারের মান সম্মান এক নিমেষে ধুলোয় মিশে যায়। লজ্জায় অ্যান্টনির মা, বাবা আর তার 2 বোন সুইসাইড করে নেয়। অ্যান্টনি ওর পরিবারের এই অবস্থা দেখে ওর মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। প্রথমেই সে ওই এসআইকে মেরে ফেলে যে ওদের পরিবারের নামে মিথ্যা অভিযোগ এনেছিল আর উইদাউট এভিডেন্স ওদেরকে দোষী বানিয়ে দিয়েছিল। এরপর সে নারায়ণকেও মেরে ফেলে। এইভাবেই সে একটা গ্যাংস্টার হয়ে ওঠে। এরপর এই শহরে কেউ যদি মেয়েদের সাথে খারাপ কাজ করতো বা খারাপ ব্যবহার করতো, অ্যান্টনি প্রথমে ওকে বোঝাতো, কিন্তু তাতেও সে যদি না বুঝতো তাহলে অ্যান্টনি তাকে খুন করে দেয়। গডফাদার আরো বলে, অ্যান্টনি 50 বছরের হয়ে গেছে, কিন্তু সে এখনো বিয়ে করেনি, তা সত্ত্বেও সে কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকায়নি। হয়তো সে অনেকগুলো মার্ডার করেছে, কিন্তু মনের দিক থেকে সে একদম পরিষ্কার। এই জন্য অ্যান্টনিকে আনমারিয়ার গার্ডিয়ান বানাতে আমি একদমও ভাবিনি। এটা শুনে মায়াও অ্যান্টনিকে পছন্দ করা শুরু করে। পরের দিন অ্যান্টনি অনিচ্ছা সত্ত্বেও আনমারিয়াকে তার কলেজে নিয়ে যেতে তার বাড়িতে আসে। সেখানে অলরেডি সিমন এসেছিল আর সে আনমারিয়াকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তার হাত ধরে টানাটানি করে। তখন আনমারিয়া তাকে এক জোরে লাথি মারে। এটা দেখে অ্যান্টনিও খুব অবাক হয়ে যায়, কারণ সে তো জানতো না যে আনমারিয়া তাদের কলেজের বক্সিং চ্যাম্পিয়ন। সিমনের কিছু পোষা গুন্ডা আনমারিয়ার কাছে আসে। তখনই অ্যান্টনি ওদের মাঝে এসে সব গুন্ডাকে মেরে ওখান থেকে ভাগিয়ে দেয়। এরপর অ্যান্টনি আনমারিয়াকে কলেজে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়। ফাদার তাকে বলে, তুমি আনমারিয়ার গার্ডিয়ানের জায়গায় তোমার সই করেই চলে আসবে, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। কলেজে পৌঁছে অ্যান্টনি আনমারিয়াকে বলে, ফাদারের কথা মতো আমি এখানে এসেছি, এছাড়া আমার আর তোমার সঙ্গে কোনো সম্পর্কই নাই। তো আনমারিয়া তাকে বলে, আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে কে বলেছে? আপনার কাজ হয়ে গেছে, আপনি চলে যান। এইভাবে ওদের মধ্যে একটু ঝগড়া শুরু হয়। তখন ওই কলেজের এক লেকচারার অ্যান্টনির কাছে এসে বলে, আনমারিয়া কলেজে বেশ কিছুদিন অ্যাবসেন্ট ছিল আর সে কলেজে একটা নতুন প্রবলেম তৈরি করেছে, এই জন্য প্রিন্সিপাল ওর গার্ডিয়ানের সাথে দেখা করতে চাইছে। এই বলে সে অ্যান্টনি আর আনমারিয়াকে প্রিন্সিপালের রুমে নিয়ে যায়। প্রিন্সিপাল অ্যান্টনিকে চিৎকার করে বলে, এই মেয়েটাকে তুমি কি একটু ভদ্র ব্যবহার করতে শেখাওনি? গার্ডিয়ান মানে কি শুধু কলেজে নিয়ে আসা আর কলেজ থেকে ঘর নিয়ে যাওয়া? একটু ভালোভাবে আচার আচরণ করতে একে শেখাওনি? এই কলেজের একটা ছেলেকেও কিভাবে মেরেছে, কলেজে এসে এ কি করছে তার কোনো খবর রাখো? অ্যান্টনি মনে মনে প্রিন্সিপালের উপর খুব রেগে যাচ্ছিল, কিন্তু আনমারিয়ার ফিউচার কথা ভেবে সে চুপচাপ এইসব কথাগুলো শুনে যাচ্ছিল। এরপর সে আনমারিয়াকে তার হোস্টেলে ছেড়ে সে তার ঘরে ফিরে আসে। পরের দিন প্রিন্সিপাল আবার অ্যান্টনিকে ফোন করে তার কলেজে ডেকে পাঠায়। অ্যান্টনি রেগে গিয়ে বলে, আজ আবার কি হলো? তো প্রিন্সিপাল বলে, এইবার আনমারিয়া বাস্কেটবল খেলতে খেলতে এক মেয়ের মুখ লাল করে দিয়েছে। অ্যান্টনি আনমারিয়াকে জিজ্ঞেস করে, তোমার প্রবলেম কি, তুমি কেন করছো? তো আনমারিয়া বলে, ওই মেয়েটা আমাকে গালি দিয়েছিল, এই জন্য আমি ওকে মেরেছি। অ্যান্টনি প্রিন্সিপালের কাছে
কাছে আনমারিয়ার ব্যবহারের জন্য ক্ষমা চায়। সে বলে ও আর কোনোদিন করবে না, আপনি একবার সুযোগ দিন। এরপর সে রেগে গডফাদারের কাছে এসে বলে আপনাদের জন্য আমাকে প্রিন্সিপালের কাছে সরি বলতে হয়েছে, ওর সামনে মাথা নোয়াতে হয়েছে। আপনারা বললেন যাও আর গার্ডিয়ানের খাতায় নামটা লিখে আসো, আর কিচ্ছু করতে হবে না, কিন্তু দেখুন আমাকে রোজ কলেজে ছুটতে হচ্ছে। আর তখনই ওর ফোনে আবার কলেজ থেকে ফোন চলে আসে। এইবার আনমারিয়া একটা ছেলেকে মেরে তার হাত ভেঙে দিয়েছিল। অ্যান্টনি তাকে জিজ্ঞেস করে তুমি কেন এমন করছো, এবারে কি হলো? আনমারিয়া বলে ওই ছেলেটা আমাকে ভালোবাসে, কিন্তু আমি ওর প্রস্তাবে না করে দিয়েছি। এরপরেও ছেলেটা আমাকে নানাভাবে বিরক্ত করে, তা সত্ত্বেও আমি ওকে আমার লাইফ থেকে সরে যেতে বলেছি। তখন ও আমাকে বলে যে নিজের বাবার খুনির সাথে থাকে সে কাউকে কিভাবে ভালোবাসবে। একথায় আমার খুব রাগ উঠে আসে, আর রাগে আমি ওর হাত পা সব ভেঙে দিয়েছি। অ্যান্টনি তাকে বলে তাহলে তো তুমি এখনো ওকে ওর উপযুক্ত শাস্তি দাওনি, এক কাজ করো এখানেই ধোঁকা দিয়ে দাও। এইভাবে আনমারিয়া প্রিন্সিপালের সামনেই ওই ছেলেটাকে আবার ধোঁকা চড়িয়ে দেয়। প্রিন্সিপাল ওর উপর চিল্লালে অ্যান্টনি ওর কাছে এসে বলে আজ নিচে করে বাইরে গিয়ে অ্যান্টনির ব্যাপারে জিজ্ঞেস কর যে অ্যান্টনি কে, তখন জানতে পারবি যে আমি কে। এই মেয়েটা যা করছে সব ঠিক কাজই করেছে, এরপর এই উল্টাপাল্টা কারণে আমাকে যদি ফোন করে ডাকিস দেখবি তোর কি হাল করব। এই বলে সে ওই প্রিন্সিপালকে ধমকি দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর আমরা কোয়েম্বাটুর জেলের দৃশ্য দেখতে পাই, যেখানে জেভিয়ারের ভাই টারজান সাজা কাটছিল। তার ভাইয়ের মার্ডারের প্রতিশোধ নিতে সে খুব উদ্গ্রীব হয়ে উঠেছিল। এজন্য সে যাতে তাড়াতাড়ি বেল পায় আর জেল থেকে বেরিয়ে এসে তার বদলাটা নিতে পারে, সে তার সব ইনফ্লুয়েন্সকে কাজে লাগায়। এদিকে আজকের দিনে অ্যান্টনি তার পরিবারের সবাইকে হারিয়েছিল, এই জন্য প্রতি বছর সে এই দিন চার্চে এসে প্রার্থনা করে আর শহরের লোকেদের খাওয়ার ব্যবস্থা করে। আর আজকের দিনে সে একদম শান্ত থাকে। কিন্তু তখনই তার কাছে আবার কলেজ থেকে ফোন আসে। লেকচারার ফোন করে বলে যে আনমারিয়া কলেজে কিছু একটা প্রোটেস্ট করছে। অ্যান্টনি খুব বিরক্ত হয়ে কলেজে যায়। আনমারিয়া ওকে বলে কলেজের ফিজ এমনি এমনি বাড়িয়ে দেওয়া হয়েছে, বড় লোকের ছেলেরা তো সেই ফিজ দিয়ে দেবে, কিন্তু আমার মতো গরিব ঘরের ছেলেরা এই ফিজ কিভাবে দেবে? অ্যান্টনি ওকে বলে তোমার যত ফিজ সব আমি ভরে দেবো, এখন তুমি এইসব প্রোটেস্ট ছেড়ে যাও। কিন্তু আনমারিয়া তার কথায় একদম রাজি হয়নি। তো অ্যান্টনিও রেগে গিয়ে তাকে খুব উল্টোপাল্টা কথা বলে দেয়, যদি আমি তোমার মাকে ওই জমি আর ফার্ম হাউসটা না দিতাম তাহলে আজ তুমি রাস্তায় পড়ে থাকতে। তোমাদের কষ্টের কথা ভেবে আমি তোমাকে ওই জমিটা দিলাম, তোমার গার্ডিয়ান হতে রাজি হলাম, আর তুমি আমার জীবনটাকে বরবাদ করে দিচ্ছ। তোমার জন্য ডেইলি কলেজে চক্কর কাটতে হচ্ছে, আমি না থাকলে তোমাকে একটা অনাথ আশ্রমে পড়ে থাকতে হতো। এরপর থেকে কোনোদিনও আমাকে তোমার মুখ দেখাবে না। এই বলে অ্যান্টনি ওখান থেকে চলে যায়। আনমারিয়াও অ্যান্টনির এই ব্যবহারে খুব কষ্ট পায়, আর সে চুপচাপ একদিকে সরে যায়। রাতে ফাদার অ্যান্টনিকে খুব ঝাড় দেয়, তোমার বোন যদি বেঁচে থাকতো তুমি কি তার সাথেও এমন ব্যবহার করতে? তখন অ্যান্টনিও বুঝতে পারে যে সে আনমারিয়াকে একটু বেশি বলে দিয়েছে, এতটা বলা তার উচিত হয়নি। তো সে ঠিক করে সে আনমারিয়ার কাছে গিয়ে তার কাছে ক্ষমা চাইবে। পরের দিন অ্যান্টনিকে ওই কলেজের লেকচারার আবার ফোন করে। আসলে প্রিন্সিপাল আনমারিয়াদের ওই আন্দোলন বন্ধ করার জন্য বাইরে থেকে গুন্ডা ভাড়া করে এনেছিল। এটা জানতে পেরে অ্যান্টনি তো খুব রেগে যায়। সে ওই কলেজে গিয়ে ওই গুন্ডাদের খুব মারধর করে ওখান থেকে ভাগিয়ে দেয়। এই জন্য কলেজের ছেলেরাও অ্যান্টনিকে খুব পছন্দ করে। কিন্তু আনমারিয়া এখনো অ্যান্টনি থেকে খুব রেগেছিল, এই জন্য সে তার সাথে কোনো কথা না বলে এক জায়গায় চুপচাপ বসেছিল। অ্যান্টনি আনমারিয়ার সাথে কথা বলতে যায়, কিন্তু সে সাহস করে তার সাথে কিছু বলতে পারেনি। কিন্তু ওই রাতে আনমারিয়া অ্যান্টনিকে ফোন করে একটা চার্চে তার সাথে দেখা করতে বলে। এতে অ্যান্টনি খুব খুশি হয়। সে আনমারিয়ার জন্য এক জোড়া শু নিয়ে যায়, কারণ কালকের লড়াইয়ে ওর শুটা ফেটে গিয়েছিল। আনমারিয়া ওকে বলে সেদিন তুমি ঠিক কথাই বলেছিলে, তোমার মায়ের উচিত হয়নি তোমার প্রপার্টিগুলো নেওয়া, আমি তোমাকে তোমার সব প্রপার্টি ফিরিয়ে দেবো, আর আমার জন্য আপনাকে আর কোনো কষ্ট করতে হবে না, আর আমার জন্য কোনো টাকাও দিতে হবে না, আমি আমার খরচা ঠিক চালিয়ে নেব। অ্যান্টনি তখন আনমারিয়াকে বলে আমার পরিবারকে হারানোর পর আমি একদম পাথরের মতো হয়ে গেছি, কারোর সাথে কোনো সম্পর্ক আমি করতে চাই না, কারণ সে যখন ছেড়ে চলে যায় তখন খুব কষ্ট হয়, কিন্তু এখন আমি তোমাকে আমার মেয়ে ভেবে নিয়েছি, এজন্য আমার থেকে আর আলাদা থাকো না, আমি খুব কষ্ট পাবো। এটা শুনে আনমারিয়া তো খুশিতে হেসে উঠে। সে অ্যান্টনির আনা ওই শুটা পরতে যায়, কিন্তু তার শুয়ের সাইজ ছিল 6 আর অ্যান্টনি এনেছিল তার সাইজের শু, মানে 10 সাইজের। সে বলে অ্যান্টনি সাহেব সেন্টিমিটার তো ঠিক আছে, কিন্তু পরিবার থেকে দয়া করে আমার সাইজে জুতোটাই আনবেন। এই বলে সে তার পায়ে অ্যান্টনির এনে দেওয়া শুটা দেখায়। এটা দেখে অ্যান্টনিও হেসে ফেলে। যাই হোক, এইভাবে ওদের মধ্যে সম্পর্ক ঠিক হয়ে যায়। তো অ্যান্টনি তার মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে। এই জন্য আনমারিয়ার রাতে হোস্টেলে আসতে একটু দেরি হয়ে যায়। ওয়ার্ডন আনমারিয়ার ওপর চিল্লালে অ্যান্টনি তাকে বলে তোমাকে আর এই হোস্টেলে থাকার কোনো দরকার নেই। এই বলে সে আনমারিয়াকে তার নিজের ঘরে নিয়ে আসে। ওখানে আনমারিয়া অ্যান্টনির ফ্যামিলি অ্যালবামের সাথে সাথে সে তার মায়ের ফটোও দেখতে পায়। তো আমরা বুঝতে পারি হয়তো অ্যান্টনিও একসময় জেসিকে ভালোবাসতো, এই জন্যই হয়তো সে আনমারিয়াকে তার নিজের মেয়ে বলে ভাবে। পরের দিন সে আনমারিয়া দাদিকেও
তাদের বাড়িতে নিয়ে আসে। সে গুন্ডাগর্দি মারামারি ছেড়ে দিয়ে আনমারিয়ার দেখভাল করা শুরু করে। এক আদর্শ বাবার তার মেয়ের প্রতি যা যা করা উচিত সে আনমারিয়ার সাথে সেভাবেই ব্যবহার করে। এক রাতে ফাদার অ্যান্টনির কাছে এসে বলে বিশপ চার্চে একটা মিটিং ডেকেছে। আসলে লরেন্স আর সিমন পুরো শহরে এই রটনা ছড়িয়ে দিয়েছে যে অ্যান্টনি আনমারিয়ার সাথে খারাপ ব্যবহার করে, ওদের মধ্যে একটা খারাপ সম্পর্ক রয়েছে। এই জন্য বিশপ এই মিটিংটা ডেকেছে। অ্যান্টনি লরেন্স আর সিমনের উপর এত রেগে গিয়েছিল তার মনে হচ্ছিল সেই জন্য এখনই ওদেরকে খুন করে ফেলবে। পরের দিন অ্যান্টনি আনমারিয়াকে নিয়ে ওই চার্চে যায়। লরেন্স ওই মিটিং এ বলে এই মেয়েটা তার বাবার খুনির সাথে কিভাবে আছে, তাছাড়া এ তো ছোটবেলা থেকেই একটা গুন্ডা। এ যদি ওই মেয়েটার সাথে কিছু খারাপ ব্যবহার করে তখন কে দায় নেবে? আমাদের পরিবারের সম্মান তো ধুলোয় মিশে যাবে। তখন আনমারিয়া সবার সামনে বলে আপনারা যাকে আমার পিতা বলছেন ওকেই আমার সব থেকে বেশি ভয় লাগতো। ওই আমার সাথে সব থেকে খারাপ ব্যবহার করেছে। তখন তো আমাকে সাহায্য করতে কেউ আসেননি। তখন সে আর একটা চমকে দেওয়ার মতো কথা বলে যে জেভিয়ার আসলে তার পিতাই নয়। আসলে আনমারিয়া জেসির প্রথম স্বামীর মেয়ে ছিল, কিন্তু আনমারিয়া জন্ম হলে সে ওদেরকে ছেড়ে চলে যায়। সেই আমার আসল জন্মদাতা পিতা। জেভিয়ার তো আমার সৎ বাবা। ছোটবেলা থেকেই সে আমাকে নানাভাবে অ্যাবিউজ করতো, আমার ভুলভাল জায়গায় হাত দিত। আমার মা প্রতিবাদ করলে সে আমার মাকে খুব মারধর করত। আমার মা প্রতিদিন প্রার্থনা করতো এই জানোয়ারটা যেন তাড়াতাড়ি এই পৃথিবী থেকে চলে যায় আর আমার মেয়ে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পায়। ফাইনালি একদিন ভগবান আমাদের কথা শুনে নেয় আর সে আমাদেরকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে এক লোককে পাঠিয়ে দেয়। আর ওই ভালো লোকটা এই অ্যান্টনি। এসব কিছু শুনে অ্যান্টনিও খুব কষ্ট পায়। আনমারিয়া বলে আমি কার সাথে থাকবো সেটা আমি সিদ্ধান্ত নেব, আর আমি ঠিক করে ফেলেছি আমি আবার বাকি লাইফ অ্যান্টনির সাথেই থাকবো। আজ থেকে আমার পিতা এই অ্যান্টনি, তাতে যার যা অসুবিধা আছে আমার তাতে কিচ্ছু যায় আসে না। কেউ অনুমতি দিক আর না দিক আমার এটাই সিদ্ধান্ত। অ্যান্টনি আনমারিয়ার কথা শুনে খুব খুশি হয়। সে আনমারিয়ার হাত ধরে তাকে তার বাড়িতে নিয়ে আসে। আনমারিয়া তার আসল পিতাকে খুব ঘৃণা করে, কিন্তু তাও সে তাকে একবারের মতো দেখতে চায়। তখনই অ্যান্টনির কাছে একটা ফোন আসে আর সে জানতে পারে তার এক লোককে কেউ চাকু দিয়ে আঘাত করেছে। অ্যান্টনি তাড়াতাড়ি ওই হাসপাতালে যায়। সেখানে ওই লোকটা অ্যান্টনিকে বলে জেভিয়ারের ভাই টারজান জেল থেকে ছাড়া পেয়েছে আর সেই আমার এই অবস্থা করেছে। এজন্য অ্যান্টনিও খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ তার জন্য তার মেয়ে আনমারিয়ার আবার কোনো ক্ষতি না হয়ে যায়। গডফাদার অ্যান্টনিকে ভরসা দিয়ে বলে তুমি চিন্তা করো না, আমি টারজানের সাথে কথা বলবো। ওর পিতা আমার জন্য অনেক বছর কাজ করেছে, আশা করি ও আমার কথা শুনবে। এই জন্য গডফাদার টারজানের সাথে দেখা করতে যায়, কিন্তু টারজান তাকে একটু সম্মান না দিয়ে তার বয়সের কথা না ভেবে পুরো বাজারের সামনে তাকে এক জোরে লাথি মারে। গডফাদার এই অপমানটা সহ্য করতে না পেরে ওখানেই মারা যায়। এই জন্য অ্যান্টনিও খুব চিন্তিত হয়ে পড়ে। টারজান তার পরিবারের উপর হাত দেওয়ার আগে তাকে যেভাবে হোক টারজানকে মেরে ফেলতে হবে। মরার আগে গডফাদার মায়াকে একটা বই দিয়েছিল আর সে বলেছিল এই বইটা অ্যান্টনিকে দিতে। মায়া ওই বইটা খুললে সে ওই বইয়ের ভিতরে একটা গান দেখতে পায়। অ্যান্টনি সিধা টারজানের ওই গেস্ট হাউসে যায় যেটা জঙ্গলের কাছে ছিল। ওদের মধ্যে একটা ফাইটিং শুরু হয়। তখনই সিমন একটা বন্দুক নিয়ে অ্যান্টনিকে মারতে আসে। অ্যান্টনি সিমনকে ধাক্কা মেরে ওর কাছ থেকে বন্দুকটা ছাড়িয়ে নিয়ে টারজানকে গুলি করে মেরে দেয়। এদিকে সিমনও ওই ধাক্কায় একটা কারেন্টের তারের উপর পড়ে গিয়ে মারা যায়, ঠিক যেভাবে সে ডেইজিকে মেরেছিল। অ্যান্টনি ভাবে এরা তো মারা গেছে, এখন তার লাইফে কোনো প্রবলেম নেই। কিন্তু তখনই পিছন থেকে লরেন্স এসে ওর পিঠে একটা ছোরা মেরে দেয়। কিন্তু ভাগ্যক্রমে তখনই সেখানে মায়া চলে আসে আর সে তাড়াতাড়ি অ্যান্টনিকে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে বাঁচিয়ে দেয়। ধীরে ধীরে অ্যান্টনি ঠিক হয়ে যায়। এরপর অ্যান্টনি আনমারিয়ার একটা বক্সিং ম্যাচ দেখতে যায় যেখানে আনমারিয়া চ্যাম্পিয়নও হয়। সে আনমারিয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা চার্চে নিয়ে যায়। রাস্তায় আমরা দেখতে পাই যে লরেন্স মারা গিয়েছিল আর তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছিল। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই লরেন্স যখন অ্যান্টনির পেটে ওই চাকুটা খেয়েছিল তখনই মায়া সেখানে এসে তাকে গান পয়েন্ট আউট করে ভয় দেখায় আর অ্যান্টনি ওই সুযোগে লরেন্সকে উপর থেকে নিচে ফেলে দেয়, যার জন্য লরেন্স মারা যায়। এইভাবে অ্যান্টনির সব শত্রুরা সাফ হয়ে গিয়েছিল। প্রেজেন্ট সময়ে অ্যান্টনি আনমারিয়াকে ওই চার্চে নিয়ে আসে যেখানে ফিলিপ নামের একটা লোক বসেছিল। অ্যান্টনি ফিলিপকে দেখিয়ে বলে এই তোমার আসল বাবা। আনমারিয়া ফিলিপকে দেখে একটু ইমোশনাল হয়ে যায়। ফিলিপ তাকে বলে আমার কাছে যা সম্পত্তি রয়েছে আমি সব তোমাকে দিয়ে দেবো। আমি আমার ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ বেটি তুমি আমার সাথে চলে আসো। অ্যান্টনি এটাই ভাবে খুশি হচ্ছিল সে আনমারিয়াকে তার আসল বাবার কাছে পৌঁছে দিয়েছে, কিন্তু সে মনে মনে খুব দুঃখ পাচ্ছিল কারণ আনমারিয়াকে সে সত্যি তার মেয়ের মতো ভালোবেসেছিল। তখন আনমারিয়া ফিলিপের থেকে একটু দূরে সরে গিয়ে পাপা বলে ডেকে ওঠে। ফিলিপ ওর দিকে তাকালে আনমারিয়া আবার পাপা বলে ডেকে ওঠে। অ্যান্টনি পাপা আমি তোমাকে ডাকছি, তুমি তো আমার আসল বাবা। একে তো শুধু আমি এবার দেখতে চেয়েছিলাম, বাকি আমার পাপা আপনি ছিলেন আর আপনিই থাকবেন। এই বলে সে অ্যান্টনির সাথেই চলে যায় আর এই মুভি এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।